আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলার ছুতা খুঁজছেন ট্রাম্প। রবিবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে ইউক্রেনের আকাশসীমায় ৩৪৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এপস্টিন কেলেঙ্কারি পাশ্চাত্যের সব জারিজুরি ফাঁস করেছে বেলায়েতি। ট্রাম্পকে আবারও না বলল গ্রিনল্যান্ড। নেতানিয়াহুর নতুন জোট, মুসলিম বিশ্বকে বিভাজনের চক্রান্ত। বিশ্বজুড়ে শক্তির আধিপত্য বাড়ছে, জাতিসংঘ মহাসচিব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ট্রাম্প প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যগুলো এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। তিনি প্রায়শই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার কথা বলেছেন, যা অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ইরানের উপর হামলার একটি অজুহাত খুঁজছেন। ট্রাম্পের অতীত কার্যকলাপ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ক্ষমতায় থাকাকালীন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার এই পদক্ষেপগুলো ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছিল এবং দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছিল। অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্প তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অথবা তার মধ্যপ্রাচ্য নীতির অংশ হিসাবে ইরানের বিরুদ্ধে একটি সামরিক পদক্ষেপ নেবার চিন্তা করতে পারেন। এক্ষেত্রে ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচিকে নিজেদের জন্য হুমকি মনে করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার জন্য চাপ দিয়ে থাকে। ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুসম্পর্ক এই জল্পনা আরও বাড়িয়ে তোলে। তবে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের পরিণতি কী হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ রয়েছে, কারণ এর ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং একটি আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও রয়েছে। ইরানের সামরিক সক্ষমতাও কম নয় এবং তারা যদি কোনো হামলার শিকার হয় তাহলে পাল্টা জবাব দেবার প্রস্তুতিও তাদের রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যগুলোকে শুধুমাত্র রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে দেখা হচ্ছে নাকি এর পেছনে সত্যিই কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তা সময়ই বলে দেবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণে প্রতিটি মন্তব্যেরই নিজস্ব গুরুত্ব রয়েছে এবং এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। রবিবার ভোররাত থেকে শুরু হওয়া অভিযানে ইউক্রেনের আকাশসীমায় ৩৪৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এই ঘটনা ইউক্রেন সংঘাতের তীব্রতাকে নতুন করে সামনে এনেছে। রুশ বাহিনীর এই ব্যাপক আক্রমণ ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন কিনা তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যে আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটেছে। এই হামলার সময় ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। রুশ বাহিনীর এই আগ্রাসন নতুন কিছু নয়, তবে একযোগে এত সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার এর আগে খুব কমই দেখা গেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া ইউক্রেনের উপর তাদের সামরিক চাপ আরও বাড়াতে চাইছে। এই হামলার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। অনেক দেশ ইউক্রেনকে আরও সামরিক ও মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধানে বসার আহ্বান জানিয়েছেন। এই ধরনের হামলা শুধুমাত্র ইউক্রেনের জনগণের জন্যই নয়, পুরো ইউরোপের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের এই তীব্রতা ভবিষ্যতে কী রূপ নেবে তা বলা মুশকিল, তবে এটা স্পষ্ট যে ইউক্রেনকে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
আমাদের সকল দর্শকের কাছে অনুরোধ, এমন পরিস্থিতিতে শান্তি ও সংহতির পক্ষে থাকুন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করুন। ইপস্টিন কেলেঙ্কারির দিকে। জেফ্রি এপস্টিন কেলেঙ্কারি পাশ্চাত্যের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে যে গভীর প্রভাব ফেলেছিল তা সত্যিই বিস্ময়কর। ইরানের একজন প্রবীণ কূটনীতিক বেলায়েতি এই কেলেঙ্কারিকে পাশ্চাত্যের সব জারিজুরি ফাঁস করা হিসাবে আখ্যায়িত করেছেন। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এপস্টিন একজন ধনী মার্কিন ব্যবসায়ী নাবালিকা মেয়েদের যৌন পাচারের একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এই কেলেঙ্কারিতে অনেক প্রভাবশালী ব্যক্তি, যেমন রাজনীতিবিদ, রয়্যাল পরিবারের সদস্য এবং হলিউডের তারকারা জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। তার মৃত্যুর পর এই কেলেঙ্কারি আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ অনেকেই বিশ্বাস করেন যে তার মৃত্যু আত্মহত্যা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছে যাতে তিনি প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশ করতে না পারেন। বেলায়েতির মন্তব্য এই কেলেঙ্কারিকে শুধুমাত্র একটি অপরাধমূলক ঘটনার চেয়েও বেশি কিছু হিসাবে দেখছে। তার মতে এটি পাশ্চাত্যের কথিত নৈতিক শ্রেষ্ঠত্ব এবং মানবাধিকারের দাবির ভণ্ডামি উন্মোচন করেছে। তিনি দাবি করেন যে পশ্চিমা দেশগুলো নিজেদের মানবাধিকারের রক্ষক হিসাবে দাবি করে তাদের নিজেদের সমাজেই এমন জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে এবং প্রভাবশালীরা এর থেকে রেহাই পেয়ে যাচ্ছে। এই কেলেঙ্কারির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম জড়িয়েছিল, যদিও তিনি সবসময়ই অভিযোগ অস্বীকার করেছেন। এপস্টিন এবং ট্রাম্পের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা এই জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। এই কেলেঙ্কারি এতটাই বিতর্কিত এবং সংবেদনশীল যে এর প্রভাব এখনও বিভিন্ন মহলে পরিলক্ষিত হচ্ছে। বেলায়েতির মতো নেতারা এই ঘটনাকে পশ্চিমা ব্যবস্থার সমালোচনার হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। তবে এই ঘটনার মাধ্যমে এটাই স্পষ্ট হয় যে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের নৈতিকতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন। আমাদের দর্শকদের কাছে অনুরোধ, আপনারা এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন থাকুন এবং আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজকে আরও সচেতন হতে সাহায্য করে। নেতানিয়াহুর নতুন জোট নিয়ে মুসলিম বিশ্বে বিভাজনের চক্রান্তের যে অভিযোগ উঠেছে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘকাল ধরেই ইসরায়েলি রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তার নতুন জোট সরকার গঠন এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে মুসলিম বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহুর এই নতুন জোট মুসলিম দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করতে পারে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আনতে পারে। নেতানিয়াহু প্রায়শই ফিলিস্তিনিদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেছেন এবং তার সরকার ডানপন্থী দলগুলির সমন্বয়ে গঠিত হয়েছে, যারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পক্ষে। এই ধরনের নীতি মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল। কিছু মুসলিম দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, যা আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত। এই চুক্তিগুলোকে অনেকেই ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে দেখেছেন এবং এই চুক্তিগুলো মুসলিম বিশ্বকে দুই ভাগে বিভক্ত করেছে। একদিকে রয়েছে যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে স্বাগত জানাচ্ছে, অন্যদিকে রয়েছে যারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ককে প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহুর নতুন জোটের লক্ষ্য হতে পারে এই বিভাজনকে আরও গভীর করা, যাতে মুসলিম দেশগুলো ফিলিস্তিনি ইস্যু নিয়ে ঐক্যবদ্ধ হতে না পারে। ইসরায়েলের এই কৌশল বহু পুরনো। তারা সবসময়ই আরব দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের নেতাদের জন্য চ্যালেঞ্জ হল তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। অন্যথায় ইসরায়েল তার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আমরা সবসময়ই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। জাতিসংঘ মহাসচিবের যে মন্তব্য তা আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান চিত্র তুলে ধরে। আন্তোনিও গুতেরেসের এই সতর্কবাণী ইঙ্গিত দেয় যে বিশ্ব এখন একটি নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন শক্তিধর দেশ নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। তিনি প্রায়শই বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়ে থাকেন, কিন্তু তার মতে বর্তমান বিশ্বে এর অভাব ক্রমশ প্রকট হচ্ছে। বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক সংঘাতে পরাশক্তিগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ হস্তক্ষেপ দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উদাহরণস্বরূপ ইউক্রেন যুদ্ধ,
মধ্যপ্রাচ্যের সংকট এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনা এই প্রবণতারই প্রতিফলন। এই শক্তির আধিপত্য শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বড় শক্তিধর দেশগুলো তাদের অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে ছোট দেশগুলোকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘ মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এমন পরিস্থিতিতে প্রায়শই নিজেদের অসহায় মনে করে, কারণ সদস্য দেশগুলো তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয় এবং আন্তর্জাতিক ঐক্যের অভাব দেখা যায়। গুতেরেস আশঙ্কা করছেন যে এই প্রবণতা বিশ্বকে একটি বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, যেখানে সংঘাত বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ হবে। এর ফলে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং মহামারী মোকাবেলার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও কঠিন হয়ে পড়বে, কারণ দেশগুলো নিজেদের মধ্যে বিভাজিত থাকবে এবং একসঙ্গে কাজ করতে পারবে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বহুপাক্ষিকতার মূল্য বুঝতে হবে এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের সকলেরই উচিত এমন একটি বিশ্বের স্বপ্ন দেখা, যেখানে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বিরাজ করে।